লেখো বিভিন্ন ধরনের তরঙ্গমুখ পড়াবো আজ লেকচার 2। ঠিক আছে, তো তরঙ্গমুখের বিভিন্ন ধরনের তরঙ্গমুখ পড়াবো। ঠিক আছে, তাহলে লেখা দেখা যাচ্ছে তো, তাই না? যেটা স্ক্রিনে লেখা আছে এটা দিলাম ট্রায়ালমূলক। আচ্ছা ঠিক আছে, আমরা পরের পেজে চলে গেলাম। এখন লেখা হচ্ছে বিভিন্ন ধরনের তরঙ্গমুখ। ঠিক আছে, আচ্ছা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের লেখো তরঙ্গমুখ। ঠিক আছে, এখন লেখা হচ্ছে পয়েন্ট সোর্স অফ লাইট। যদি বিন্দু, লাইটের উৎস যদি বিন্দু হয়, দেখে তো ভাই, দেখো তাহলে কি বলতো, লাইটের উৎস কি বা আলোর উৎস, লাইটের উৎস যদি বিন্দু হয়, ঠিক আছে, যদি বিন্দু হয়, বিন্দু হয়, আজ লেখা তো খারাপ হচ্ছে কেন? আসলে ভাইয়া আচ্ছা যা হোক, হয়েছে। এখন বিন্দু যদি হয় তাহলে কেমন হবে একটু দেখো। এই জায়গায় হচ্ছে কি বলতো ভাই, এটা পয়েন্ট সোর্স, চারিদিকে আলো ছড়ায় যাবে না বলো? চারিদিকে কিভাবে আলো যাবে বলো? এইভাবে আলো যাবে, তাই না? এইভাবে যাবে, চারিদিকে ছড়ায় যাবে, এই তো আসতেছি। এদিকে দেখো, এইভাবে আলো ছড়ায় যাবে, তারপরে এইভাবে আলো ছড়ায় যাবে। ঠিক আছে, চারিদিকে আলো ছড়ায় যাবে। তাহলে পয়েন্ট সোর্স কোথায় দিছিলাম? এই যে মাঝখানে, তাই না? এটা আলোক উৎস, আলোর উৎস। ঠিক আছে, তখন চারিদিকে ছড়ায় যাবে, তাহলে কেমন হবে? এইদিকে দেখো তরঙ্গ মুখ তৈরি হবে। ঠিক আছে ভাই, একটা যদি বিন্দু এখানে আলোক উৎস থাকে, আলো কোন দিকে ছড়ায় দেবে? আমি তো স্ক্রিনের উপর ওয়ান ডাইমেনশন দেখাচ্ছি, ফুটবলের মতন চারিদিকে ছড়ায় যাবে না? গোলাকার হবে না বলো তো? তরঙ্গ মুখ কেমন হবে? এটা একটা দিলাম গোল আকারে, এটা একটা দিলাম, ঠিক আছে, এরকম দিলাম একটা, মনে করো গোল আকারে। ঠিক আছে, এরকম তরঙ্গ মুখ হবে, বুঝতে পারছো? মিশে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে লাইটের উৎস যদি বিন্দু হয় তাহলে এরকম তরঙ্গ মুখ হবে। তাহলে এখন দেখো তো ভাই, তরঙ্গের মুখ, এখন তরঙ্গ প্রসারণের দিক তরঙ্গের সাথে লম্বভাবে থাকবে। ভাই এদিকে দেখো তো, এটা হচ্ছে, এটা উৎস, এটা প্রাইমারি উৎস, এটা সেকেন্ডারি S1, এটা মনে করো সেকেন্ডারি 2, মানে গণ উৎস, এটা হচ্ছে মুখ্য উৎস, এই যে মেন উৎস, এটা এই যে হলুদটা দেখতে পাচ্ছ, তারপরে আলো ছড়ায় যাচ্ছে। একই সময় পরে আমরা এই চারিদিকে সমদশা সম্পূর্ণ, এখানে দশা সেম, এখানে দশা সেম, এই স্পর্শক বরাবর দাগ টানলাম, টানলে একটা গোলক তৈরি হবে। একটা কি তৈরি হবে? গোলক তৈরি হবে, বুঝতে পারছো? তো এই গোলক টি সময় পরে, এটা ধরলাম T1 সময় পরে, এরপরে ধরলাম আরো T2 সময় পরে, সবগুলো আলো তো এই যে আলো তো সরল পথে চলতেই থাকবে, এভাবে যাতেই থাকবে। এবং আরেকটা প্রশ্ন যেটা, সেটা হচ্ছে তোমাদের একটু বলি, এইদিকে দেখো তো ভাই, তরঙ্গের সাথে লম্বভাবে যাবে। কিভাবে যাবে? লম্বভাবে, বুঝতে পারছো? তাহলে তরঙ্গ প্রসারণের দিক লাগো, তরঙ্গ কি হবে বলো তো ভাই? প্রসারণের দিক তরঙ্গের সাথে লম্বভাবে থাকবে, তরঙ্গের সাথে লম্বভাবে থাকবে, লম্ব ভাবে থাকবে। ঠিক আছে, তাহলে তরঙ্গ প্রসারণের দিক তরঙ্গের সাথে লম্বভাবে থাকবে। তাহলে এটা কি উৎস? এই যে এপারে এটা মুখ্য উৎস। ভাই যদি মুখ্য উৎস একটা বিন্দু হয়,
বুঝা গেছে? উৎস যদি হয় একটা বিন্দু হয় তবে এটা হবে কি বলতো গোলাকার তরঙ্গমুখ। কি তরঙ্গমুখ হবে এটা? গোলাকার মানে ফুটবলের মতো, বুঝতে পারছো? গোলাকার তরঙ্গমুখ হবে। গোলাকার তরঙ্গমুখ হবে, বুঝতে পারছো? গোলাকার, গোলাকার মানে বুঝতে পারছো ফুটবলের মতন, তাই না? এটা হচ্ছে এই যে সাদা সাদা দাগ দিছি, এটা হচ্ছে কি বলতো ভাই? আলোক তরঙ্গ। কি তরঙ্গ? এই যে সাদা সাদা দাগ দিছি চারিদিকে ছড়ায় যায়নি, এটা কি তরঙ্গ? আলোক তরঙ্গ। বুঝা গেল? আচ্ছা, এবার যদি পয়েন্ট সোর্স অফ লাইট আমরা দেখলাম, মানে লাইটের উৎস যদি বিন্দু হয়, এরপরে আমরা পরের পেজে চলে যাব, দ্বিতীয় পেজে যাই। এবার যদি ভাই দেখো তো 2 নম্বর দেখায়, 1 নম্বর তো গেল, 2 নম্বর বলা আছে এরকম, যদি সোর্সটা অসীম থেকে আসে, আলোক উৎস যদি আলোক উৎস যদি অসীম থেকে আসে, অসীম অসীম দূরত্ব থেকে আসে, অসীম দূরত্ব থেকে আসে, মানে অসীম দূরত্ব মানে কি বলতো ভাই? ইনফিনিটি, বুঝতে পারছো? তাহলে কি হবে বলতো ভাই? সমতল এরকম যদি আসে তাহলে যেটা হবে সমতল তরঙ্গমুখ হবে, সমতল তরঙ্গমুখ হবে। আজ ইম্পর্টেন্ট পড়াবে, এই যে এগুলো পড়াচ্ছি থিওরি টাইপের, হ্যাঁ? সমতল তরঙ্গমুখ হবে। তো কেমন একটু তোমাদের যদি দেখা, এদিকে দেখো, অসীম দূরত্ব থেকে আলোক রশ্মি যদি আসে সেটা প্যারালালে আসে, কিসে আসে? সমান্তরালে। এই যে এভাবে অসীম দূরত্ব থেকে মনে করো আসছে, এটা একটা, এটা একটা, এরপরে মনে করো এটা একটা আসছে, এভাবে, ঠিক আছে? অসীম দূরত্ব থেকে আসছে, তাহলে কি হবে? এদিকে দেখো তো ভাই সমতল হবে, প্যারালাল রে, মানে এদিকে দেখো, এখানে যদি একটা তল কল্পনা করি, তল দাগালাম তোমাদের বোঝার জন্য, তল দাগালাম আর কি। এখানে একটা তল আছে, ঠিক আছে? এটা একটা তল। তাহলে কি হবে ভাই দেখো তো, এখান থেকে আলো যাচ্ছে মনে করো টি সময় পরে, ধরে নিলাম এই জায়গায় গেছে, মনে করো এই সবগুলো আলো তো বেগ সেম, এই জায়গায় গেছে, এই জায়গায় গেছে, এই জায়গায় দশা সেম, সব কিছু সেম। এই বরাবর যদি স্পর্শক দেখায়, এখানে একটা তল তৈরি হবে। তাহলে এখন দেখো তো, আলোক উৎস যখন অসীম থেকে আসে, আলোক রশ্মিগুলো মনে হয় যে সবগুলো সমান্তরালে আসে, সমান্তরালে, সমান্তরালে আসে, ঠিক আছে? এখন এখানে একটা কি যদি সেকেন্ডারি তল কল্পনা করি, তাহলে দেখো তো ভাই তরঙ্গমুখ কি হবে? তরঙ্গমুখ হবে এখানেও কি বলতো ভাই, এই তলের সাথে দেখো সমতল হবে, একটা তল হবে, আচ্ছা এরকম একটা তল হবে আর কি, ঠিক আছে? এখানে একটা তল, এটা একটা মনে করো তল, ঠিক আছে? এরকম বুঝতে পারছি, এরকম একটা তল হবে আর কি, এবার চলতেই থাকবে আর কি। কারণ এখানে দেখো আবার যদি তুমি নাও আর একটা তরঙ্গমুখ, কিছুক্ষণ পর তো আলো যাইতেই থাকবে সময় পর, এখানে তুমি যদি দাগ দাও, এখানে দিলা, এখানে দিলা, এখানে দিলা, এগুলার দশা সেম হবে। এভাবে কি হবে বলো তো ভাই? তরঙ্গমুখ হবে সমতল। এই লাইট সোর্স কিন্তু অসীম থেকে আসতেছে, অসীম থেকে আসলে এই রশ্মিগুলো সমান্তরালে আসে, কিসে আসে? সমান্তরালে। এরপরে যদি যাই 3 নম্বরে যাই, 3 নম্বরে এখন দেখো তো ভাই, 3 নম্বর যেটা দেখাবো সেটা হচ্ছে এই, এদিকে দেখো তো, লিনিয়ার সোর্স যদি হয় এরকম, লিনিয়ার, লিনিয়ার সোর্স মানে সরল রৈখিক আলোক উৎস, সরল রৈখিক আলোক উৎস, ঠিক আছে? এই তোমরা লিখতেছো? জি ভাইয়া। সরল রৈখিক আলোক উৎস, আচ্ছা ঠিক আছে। সরল রৈখিক মানে এদিকে দেখাও, এরকম দিলাম মনে করো, এটা একটা লাইট, মানে এখান থেকে আলো বের হচ্ছে এরকম। তাহলে ভাই এটা কি একদিকে আলো আসবে, চারিদিকে ছড়ায় যাবে না একই সময়ে? চতুর্দিকে ধরো তোমার হাতে এরকম আছে, এরকম আলোক উৎস, এরকম একটা মনে করো লাইট, যার চারিদিকে কাজ, চারিদিকে আলো ছড়ায়। তাহলে এটা কিছুক্ষণ পর যদি আমি হিসাব করি, এটা কি হবে ভাই বলো তো? কিছুক্ষণ পর আলো এরকম হয়ে যাবে না, সিলিন্ডারের মতো নেবে, ছড়ায় যাবে না চারিদিকেই? এটা মাঝখানে যদি থাকে, চারিদিকে আলো কি হবে ভাই? ছড়ায় যাবে তো। এদিকে দেখো,
নিলাম এইরকম করে, চারিদিকে আলো ছড়ায় যাবে। এইভাবে সিলিন্ডার তৈরি করবে না, এরকম আলো ছড়ায় যাবে চারিদিকে। কারণ আলো কোন দিক যাবে বলো, এখান থেকে বের হয়ে চারিদিক থেকে বের হবে, এদিক থেকে এইদিকে বের হবে আলো, এদিক থেকে এদিকে বের হবে, সামনে বের হবে, পিছনে বের হবে, ওইদিকে চারিদিকে এদিকে ছড়ায় যাবে আলো, এদিকে আলো আসবে, এদিকে আলো আসবে, এদিকে আলো আসবে। তাহলে একটা যদি উৎস, লাইট উৎস কেমন হয় বলো তো ভাই? লাইট উৎস যদি সরলরৈখিক হয়, যে ভিতরেরটা লাইট উৎস, এই যে এটা লাইট উৎস, যে হলুদ যে দাগটা আছে এটা হচ্ছে আলোক উৎস, আলোক উৎস। আলোক উৎস যদি কি হয় ভাই বলতো, সরলরৈখিক হয়, তাহলে তরঙ্গমুখ কেমন হবে বলতো? চারিদিকে একই সময় পর পর এই যে চারিদিকে ছড়ায় যাবে। তাহলে এই সময় যদি আমরা একটা এই যে তল কল্পনা করি, ও হবে হচ্ছে সিলিন্ডার, মানে চোঙের মতন হবে, বুঝতে পারছো? এরপরে যদি আরো সময় পর যদি আর একটা কল্পনা করি, আর একটা দূরে, এরকম আরো বড় হবে। আলো চারিদিকে কি বিস্তৃত হতেই থাকবে না, ওখানে কি বন্ধ হয়ে থাকবে? চারিদিকে ছড়ায় পড়বে আলো, বুঝতে পারছো? এভাবে হতে থাকবে। তাহলে আমরা কি দেখলাম ভাই বলতো, যে লাইট সোর্স, এই যে আমি যদি পিভিএসে আসি, তুমি একটা বাসায় যদি লাইট নাও, সেটা এরকম হলো ওই যে ছোট্ট একটা আংটার মতো, মনে করো ছোট্ট একটা, মনে করো এই বলের মতো, মার্বেল খেলো না, ওইরকম একটা লাইট সোর্স যদি এরকম হয়, এখানে চারিদিক থেকে আলো ছড়ায় পড়বে, তখন মনে হবে না যে একটু 1 মিটার দূরে যদি সব জায়গায় কল্পনা করো একইভাবে, তো আলো চারিদিকে ছড়ায় পড়বে, এটা যদি উপরে থাকে মনে হবে যে ফুটবল হয়ে গেছে, গোলাকার হবে। এবার লাইট উৎস যদি কি হয়, অসীম দূরত্ব থেকে আসে, অসীম দূরত্ব থেকে আসলে আলোক রশ্মিগুলো সমান্তরাল আসে, এখানে একটা তল দেখালে এখানে হবে একটা তল, সমতল। এরপরে যদি লাইট উৎস একটা কি হয় বলতো, এরকম সরল রৈখিক হয়, আলোগুলো চারিদিকে ছড়ায় পড়বে, মনে হবে এটা সিলিন্ডার হয়ে গেছে। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, তাহলে তরঙ্গমুখ কি? এদিকে দেখো, গণ তরঙ্গমুখ কি, মুখ্য তরঙ্গমুখ কি, এটা নিয়ে যদি একটা কথা বলি, একটা ধারণা এগুলো লাগবে ভাই, ঠিক আছে? এরপরে গেলাম হচ্ছে নিউ পেজে গেলাম, দেখো কোনো একটি তরঙ্গমুখের ওপর লেখো, এটাকে লেখাই, খাতা কলমে সুন্দর করে লিখবে, এটা লেখো। কোনো একটি তরঙ্গমুখের উপর অবস্থিত প্রতিটি বিন্দু কোনো একটি তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটি বিন্দু কম্পন বা আন্দোলনের একটি উৎস হিসেবে বিবেচিত হয়। ঠিক আছে? ওই গণ উৎসগুলো থেকে সৃষ্ট তরঙ্গমালা মূল তরঙ্গের সমান বেগে সামনের দিকে অগ্রসর হয়, সামনের দিকে অগ্রসর হয়। ঠিক আছে? যে কোনো সময় ওই সব গণ তরঙ্গমালাকে স্পর্শ করে একটি তল অঙ্কন করলে
ওই সময়ে তরঙ্গমুখের নতুন অবস্থান নির্দেশ করে। ওই তলকে ওই তলই লেখো, ওই তলই ওই সময়ে তরঙ্গমুখের নতুন অবস্থান নির্দেশ করে। অবস্থান নির্দেশ করে। তোলা হলে বইল, অনেক বড় হয়ে গেল লেখা, তারপরেও তোলা হলে বইল, বড় হোক সমস্যা নেই। তাহলে কোনো একটি তরঙ্গমুখের উপর অবস্থিত প্রতিটি বিন্দু কম্পন বা আন্দোলনের একটি উৎস হিসেবে বিবেচিত হয়। ওই গণ উৎসগুলো থেকে সৃষ্ট তরঙ্গমালা মূল তরঙ্গের সমান বেগে সামনের দিকে অগ্রসর হয় যে কোনো সময় ওই সব গণ তরঙ্গমালাকে স্পর্শ করে। একটি তল অঙ্কন করলে ওই তলই ওই সময়ের তরঙ্গমুখের নতুন অবস্থান নির্দেশ করে। এখন তোমাদের যদি বলি, এইদিকে দেখো, এরকম বললাম, মনে করো এরকম আছে হচ্ছে এরকম উৎস, এর একটা উৎস, এর একটা উৎস, এর একটা উৎস, এর একটা উৎস, গণ উৎস মনে করো এরকম। এটা তো বসে থাকবে না, এটা তরঙ্গ মুখ মনে করো, নয়তো এটা তরঙ্গ মুখ। তরঙ্গ মুখ এরা কি করবে, এই যে ট্রাভেল করবে, ট্রাভেল করে কোথায় যাবে, এই জায়গায় গেল, ঠিক আছে। ট্রাভেল করে কি করবে, এই নতুন অবস্থায় সবগুলা মনে করো টি সময় পরে, টি সময় পরে, কোন সময় পরে, টি সময় পরে, এখান থেকে টি সময় পরে এটা যাবে এখানে, একই যেহেতু আলোর বেগ সেম, মাধ্যম সেম, এখানে যাবে এইখানে, এইটা যাবে এখানে, এইটা যাবে এইখানে, এবং এইটা যাবে হচ্ছে এইখানে। এই জায়গায় তুমি যদি নতুন তল কল্পনা করো, এইভাবে তল কল্পনা করে, একটা সরল রেখা আগেই দাগায় রাখছি তোমাদের বোঝার সুবিধার্থে, এখানে তল কল্পনা করা, এটাই হবে নতুন তরঙ্গমুখ। তাহলে নতুন তরঙ্গমুখ এইদিকে দেখো, এটা ছিল আগের, এটা এই যে নতুন এই লাল, এটাই হলো নতুন তরঙ্গমুখ। আলো যাবে এইখানে, নতুন তরঙ্গমুখ হলো, টি সময় পরে সব এই জায়গায় গেছে। এভাবে তুমি যদি আবার কল্পনা করো যে আলো এখানে গেল ভাই, এখানে গেল, এখানে গেল, এখানে গেল, এবং আরো টি সময় পরে এখান থেকে টি সময় পরে আরেকটা তল কল্পনা করলে এই বরাবর কল্পনা করলাম মনে করো, তো এটা হবে আরেকটা তরঙ্গমুখ, এবং নতুন তরঙ্গমুখ এবার চলতেই থাকবে। এটাই বলা হয়েছে, বোঝা গেছে, নতুন তরঙ্গমুখ নির্দেশ করবে। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের তাহলে গণত আমরা দেখলাম এরকম। এখন আজকে যাব হচ্ছে হাইগেনের তত্ত্ব অনুসারে আলোর প্রতিসরণ এবং প্রতিফলন ব্যাখ্যা করব। এখন লাগো নেক্সট নতুন পেজে গেলাম, এটা ইম্পর্টেন্ট। এখন লাগো হাইগেনের তত্ত্ব অনুসারে, হাইগেন তো বলেছে আলো কি বলতো, তরঙ্গ, তাই না? তাহলে আমরা এখন দেখবো, লাগো হাইগেনের তত্ত্ব অনুসারে নতুন টপিকস, হাইগেনের তত্ত্ব অনুসারে, হাইগেনের তত্ত্ব অনুসারে আলোর প্রতিসরণ ও প্রতিফলন ব্যাখ্যা। আলোর প্রতিসরণ ও প্রতিফলন ব্যাখ্যা, ঠিক আছে। তাহলে হাইগেনের তত্ত্ব অনুসারে আলোর প্রতিসরণ আর কি ব্যাখ্যা করব, ও প্রতিফলন ব্যাখ্যা। ব্যাখ্যা, এই ব্যাখ্যা করলাম। এখন কি করব, এদিকে দেখো তো ভাই, এই প্রতিফলন আর প্রতিসরণ ব্যাখ্যার আমরা হচ্ছে প্রথমে আসি হচ্ছে এদিকে দেখো, আলোর হচ্ছে প্রথমে প্রতিফলন ব্যাখ্যা করব। এক নম্বরে যে এক নম্বর আমরা যেটা করব, আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন। এই মনে আছে হাইগেন্স তত্ত্ব খালি সমবর্তন ব্যাখ্যা করতে পারে না, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ ব্যতীত সব কিছু ব্যাখ্যা করতে পারে, কিন্তু একমাত্র শুধু কি ছাড়া বলতো, সমবর্তন ছাড়া।
তা আমরা প্রথমে দেখাচ্ছি আলোর প্রতিফলন প্রুফ করব, বোঝা গেছে? আলোর প্রতিফলনের ব্যাখ্যা প্রমাণ করব হাইগেন্সের তত্ত্ব অনুসারে। এখন দেখাই, একটা তল নিলাম মনে করো, এই তলটা হচ্ছে এই ধরো নিলাম হচ্ছে এই কালারের, এই তলটা নিলাম, এই পর্যন্ত দাগালাম, এটা একটু ভালো করে বুঝবা ভাই। এই যে তল, ঠিক আছে? এই তলে কি হলো, আলোক রশ্মি আসলো, এই যে আলোক রশ্মি দিলাম এই জায়গায় থেকে, অসীম দূরত্ব থেকে এরকম আসলো আর কি, এখানে আপাতিত হয়েছে এবং আর একটা আপাতিত হয়েছে এই জায়গায় এসে, এই একই সাথে আসছে, এই জায়গায় এসে আপাতিত হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি করবে ভাই, এটা তো দর্পণের মতন, বোঝা গেছে? আলো তো কি প্রতিফলন ব্যাখ্যা করতেছে, তো এখানে তো থাকবে না, এ কি করবে, এখান থেকে আসছে, এখান থেকে বের হয়ে চলে যাবে এইভাবে, এদিক দিয়ে আসে এইভাবে বের হয়ে চলে যাবে। আর এই কি করবে ভাই বলো, এভাবে বের হয়ে চলে গেল, এও তো বের হয়ে চলে যাবে, আলোক রশ্মি এদিক থেকে আসলো, এইভাবে বের হয়ে চলে গেল, এইভাবে বের হয়ে চলে গেল। এখন তোমাদের বোঝানোর জন্য এই যে এটা হচ্ছে আপাতিত আলোক রশ্মি, ঠিক আছে? এদিক থেকে আসলো, এদিক থেকে আসলো, আর এই দিক থেকে বের হয়ে গেল, বের হয়ে গেল, বোঝা গেল? তাহলে এখন আমরা যদি ভাই এইদিকে দেখো তো, এই লাল দাগ ব্যবহার করলাম তোমাদের বোঝানোর জন্য, এইদিকে দেখো, এইখান থেকে এই যে সমান্তরাল এই পর্যন্ত টানলাম লম্ব, ঠিক আছে? এইখান থেকে এই পর্যন্ত টানলাম আর কি, এই। আচ্ছা, এইবার যেটা করলাম, একটা অবিলম্ব দাগালাম। অবিলম্ব কি, এইদিকে দেখো, অবিলম্ব চিকন করে দাগালাম, তলের উপর অবিলম্ব, হ্যাঁ, এই যে তলের উপর অবিলম্ব, এই থেকে দাগালাম তলের উপর অবিলম্ব, এটা এখানে তলের উপর অবিলম্ব, এটা যাক ঠিক হলো না, এইটা তলের উপর অবিলম্ব, এটা ঠিক আছে? এবার করব কি, এদিকে দেখো, এটা দিলাম, দেখো তো ভাই, আপাতিত আলোক রশ্মি, এটা কি রশ্মি, আপাতিত, আপাতিত আলোক, আলোক রশ্মি, ঠিক আছে? আচ্ছা, আপাতিত আলোক রশ্মি এখান থেকে আসে এই জায়গায় আপাতিত হয়েছে, কোন জায়গায় আপাতিত হয়েছে দেখালামই তো, এই যে এখানে আপাতিত হয়েছে ভাই, ঠিক আছে? এই বিন্দুতে আপাতিত হয়েছে, আর এই জায়গায় কি হয়েছে দেখো তো ভাই, ওখান থেকে আসে এটা প্রতিফলিত হয়েছে, এটা প্রতিফলিত হয় এবার বের হয়ে চলে গেছে, এই যে বের হয়ে চলে গেছে, ঠিক আছে? আর এটা হচ্ছে এদিকে দেখো তো ভাই, প্রতিফলিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এদিকে দেখো, এ করলাম, এবার নাম দিলাম ভাই, আপাতিত রশ্মির নাম দিলাম, এটার নাম দিলাম হচ্ছে মনে করো ই, সাদা কালারের দি, এটার নাম দিলাম হচ্ছে ই, আর এটার নাম দিলাম হচ্ছে এফ, ঠিক আছে? আর এটার নাম দিলাম এ, টি জিরো সময়, এখানে টাইম হচ্ছে জিরো, কাউন্ট করা শুরু করলাম, এই যখন দিলাম এখানে টাইমটা লিখে দিলাম, এই টাইম এখানে যখন এই দর্পণে এসে আপাতিত হয়েছে, এটা দর্পণ মনে করো, এই দর্পণে এসে কি হয়েছে ভাই বলো তো, আপাতিত হয়েছে, এই জায়গায় আপাতিত হয়েছে, তখন টাইম গণনা শুরু করছি, টাইম গণনা শুরু করার পর টি সময় পর এটা কি হয়েছে, এদিকে দেখো, আলোর বেগ হচ্ছে ভি, এই যে আলোক তরঙ্গের বেগ হচ্ছে, আর একটা লিখে দিলাম, এই আলোক তরঙ্গের বেগ হচ্ছে ভি, আলোক তরঙ্গের বেগ হচ্ছে ভি ইকাল টু ভি, ঠিক আছে? তাহলে টি সময় পর এটা কোথায় যাবে, এদিকে দেখো তো ভাই, এইখান থেকে টি সময় পর আমি ধরে নিলাম এই জায়গায় আসছে ভিটি, তাহলে এটা হবে ভিটি দূরত্ব। তাহলে ভাই এইটা যতক্ষণ এখানে যাবে একসাথে লম্বভাবে যায়, দেখো তো, এটা লম্ব, এটাও লম্ব, সব কিছুই লম্ব, এটা কিন্তু লম্বভাবে যায়, এটাও কিন্তু লম্ব, ঠিক আছে? এটাও হচ্ছে লম্ব। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই রশ্মি যখন এইদিকে দেখো তো ভাই, এই রশ্মি যখন এইখানে যাবে ততক্ষণ তো এটা বসে থাকবে না, ততক্ষণ এই রশ্মি এখান থেকে এখানে আসবে, তাহলে দুইটাই ভিটি, এটা হচ্ছে ভিটি, এই যে এই রশ্মিটা ভিটি, তোমাদের দেখাচ্ছি আরো সিম্বল দিয়ে, এই যে অবিলম্বের নাম দিলাম, এটা হচ্ছে এন, এবং এটা দিলাম এন প্রাইম, এটা এ, আর এটার নাম দিলাম হচ্ছে বি, আর এটার নাম দিলাম হচ্ছে, এটা অবিলম্বের নাম দিলাম, এটাও এন, আর এখানে দিলাম হচ্ছে এন প্রাইম অবিলম্বের নাম, আর এই বিন্দুর নাম দিলাম হচ্ছে সি, এই বিন্দুর নাম দিলাম হচ্ছে সি, আর এটার নাম দিলাম হচ্ছে এইচ,
আর এটার নাম দিলাম হচ্ছে জি, ঠিক আছে, আর এটার নাম দিলাম হচ্ছে ডি, এই পয়েন্টের নাম ডি। এখন প্রশ্ন হচ্ছে এইদিকে দেখো এ বিটার তাহলে কি, এই যে চিত্র থেকে আমরা কাজ করবো, যে চিত্র উপরে নিয়ে আসলাম, এ আর বি এই জায়গায় দেখতে পাচ্ছ, এ আর বি, এটা এটা কিন্তু বি ভাই, ঠিক আছে, এটা হচ্ছে বি। তাহলে এ বি হচ্ছে আপাতিত, দেখো এ বি হচ্ছে কি, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আপাতিত তরঙ্গমুখ, এটা আপাতিত তরঙ্গমুখ, তরঙ্গমুখ, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে এইদিকে দেখো তো টি সময় পরে, টি সময় পরে এই যে এখানে আপাতিত হয়েছে টি, টাইম কাউন্ট করা 0 = শুরু করেছি টাইম কাউন্ট করা, আর এই যে সি এর কাহিনী ঘটেছে এখানে যখন হয়েছে এটা টি = টি সময় পরে। তাহলে দেখো তো ভাই, তাহলে প্রথমে আপাতিত তরঙ্গমুখ হচ্ছে এ আর বি, আপাতিত তরঙ্গমুখ, এরপর টি সময় পর, টি সময় পর, টি সময় পর দেখো তো ভাই প্রতিফলিত তরঙ্গমুখ হয়েছে টি সময় পর, তাহলে সিডি = হইল হচ্ছে কি বলতো, প্রতিফলিত তরঙ্গমুখ, ফলিত তরঙ্গমুখ, এই হইল টি সময় পরে, ঠিক আছে, এর টি সময় পরে এটা হইলো আর কি। আসলো আবার, কেউ কি আসলো? আচ্ছা, ঠিক আছে। এখন দেখো তো ভাই এই দুইটার যদি আমি একটু চিত্র দেখাই তাহলে কেমন হয়? ও বাবা, এই তোমরা কি আসো, শুনতে পাচ্ছ? জি ভাইয়া। আচ্ছা, ইয়া না হলে বইলো, ঠিক আছে। পড়াগুলো হচ্ছে এগুলো থিওরি পড়াচ্ছি তো একটু বোরিং টাইপের লাগতে পারে। আচ্ছা, এরপরে দেখো তো ভাই আমরা যেটা করবো, যে ত্রিভুজটা নিলাম, এটা দেখো তো ভাই এটা হচ্ছে আপাতিত, এখানে আপাতিত হয়েছে আর এখানে প্রতিফলিত হয়েছে। এখন ত্রিভুজটা যদি নিয়ে এখানে দেখো তো এ বি আর সি ত্রিভুজ নিলাম, প্রথমে ত্রিভুজ নিলাম হচ্ছে এ বি সি, এই যে নিলাম তোমাদের বোঝার জন্য, এটা হচ্ছে এ, এই যে নিলাম, ঠিক আছে, এর নাম দিলাম, আর একটা ত্রিভুজ নিলাম, এদিকে দেখো সেই ত্রিভুজটা এই পারে দেখাচ্ছি, এই এই ত্রিভুজ। আর প্রশ্ন হচ্ছে এই আপাতিত রশ্মি, যেটা আই দিলাম, এটা আই, আই দ্বারা প্রকাশ করা হয়, আপাতিত রশ্মি যে কোণে আপাতিত হয়, এবং যেটা প্রতিফলিত হয় সেটা আর দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। আমরা এর নাম দিলাম হচ্ছে আর, এর নাম কখন আর দিব আর কখন আই দিব একটু দেখাচ্ছি, এটা কেন আই হলে এটাও কেন আই হয় সেটা দেখাচ্ছি, এটা যদি আই হয় এটাও আই হয়, একটু পর তোমাদের এটা এক্সপ্লেন করতেছি। আর এটা প্রতিফলিত হয়েছে দেখো তো, এর কি কোণে বলো তো, আর কোণে, এটাই প্রতিফলিত। আর এটা দেখো তো, আর এটা হচ্ছে আপাতিত। এখন আমি যদি এখানে বড় করে একটু ব্যাখ্যা করি, এদিকে দেখো তো ভাই চিত্র বড় করলাম, ঠিক আছে, এই বড় করে দেখাচ্ছি ভাই, এটা হচ্ছে আপাতিত আর এটা হচ্ছে প্রতিফলিত। এখন প্রশ্ন হচ্ছে ভাই এটা আপাতিত আয় হলে এটা কেন আয় হয়, তোমাদের একটু বলি ভাই, দেখো এই কোণ আর এই কোণ মিলে 90 ডিগ্রি, এই আই কোণ আর ভিতরে তোমাদের বোঝার জন্য এই যে 90 - 1 দিয়ে, এদিকে দেখো তো ভাই এই কোণ, এই কোণ মিলে হচ্ছে 90 - তাহলে এটা হবে থিটা, ওর 90 - আই হবে, ওরা যদি আই দিছে, এদিকে দেখো তো এটা 90 ডিগ্রি কোণ, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি, ঠিক আছে, তাহলে আই এটা হবে 90 - আই। এবার প্রশ্ন হচ্ছে এইদিকে দেখো এইটা কিন্তু আবার লম্ব, যে এটাও লম্ব, এটা কিন্তু লম্ব ভাই, ঠিক আছে, তাহলে এটা হইছে, এদিকে দেখো তো ভাই এটা বি কোণ। এখন প্রশ্ন হচ্ছে এদিকে দেখো তোমার ই যেটা দিছি, তোমার এটা একটু ইয়া করি, এখানে দেখো এটা ই কিন্তু, এই যে এটা ই, ই এ বি বা ই এ এন, এই যে এটা এন, আর এন এ বি, এটা 90 ডিগ্রি ভাই, সাইডে লিখলাম, এদিকে দেখো এটা ই, ইটা এদিকে লেখা উচিত ছিল, ঠিক আছে, লিখলাম,
ই কোণ দিলাম ই, ঠিক আছে, এ, আর একটা হচ্ছে এন প্লাস, একটু দেখো তো ভাই, এই যে এন, এন এ বি, এই দুইটা মিলে 90 ডিগ্রি, এন এ বি, এই দুইটা মিলে হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। এরপরে আমরা যেটা করবো এইদিকে দেখো, এটা হচ্ছে এন এ বি, দেখো তো এন এ বি কোণ হচ্ছে এদিকে দেখো এন এ বি প্লাস এই যে এন এ বি প্লাস হচ্ছে বি এ সি, বি এ সি ইকাল টু এটা হচ্ছে 90 ডিগ্রি, 2 নম্বর সমীকরণ। এটা কি বুঝিছো তোমরা? আমি আবার বলতেছি, দেখো এই কোণ আর এই কোণ, এই দুইটা মিলে এটা 90 ডিগ্রি, আবার এই কোণ আর এই কোণ, এই টোটাল কোণ এটা মিলে আবার কত ডিগ্রি বলো তো ভাই? 90 ডিগ্রি। বুঝতে পারছো? এই আপাতন কোণ একটু দাগাতে ভুল হয়েছে, এদিকে দেখো এই পর্যন্ত হবে আপাতন কোণ, এই পুরোটা আপাতন কোণ, এটা হচ্ছে আপাতন কোণ, আর এটা হচ্ছে প্রতিফলিত কোণ। একটু বেশি করে দিই, এটা প্রতিফলিত কোণ। এই দুটোই আমাদের সমান দেখাতে হবে, কারণ এই যে যেহেতু হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব পড়াচ্ছি, আপাতন কোণ আর প্রতিফলিত কোণ হচ্ছে কি হবে বলো তো ভাই? সমান হবে। তা আপাতন কোণ এই পর্যন্ত, একটু দেখো এই যে এন এ বি, আর এখানে দেখো তো ভাই, এখানে দেখো এন এ বি, এন এ বি, আর এখানে হচ্ছে বি এ সি, এই দুইটা মিলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি না? এটা 90 ডিগ্রি। আবার এই দুইটা মিলে 90 ডিগ্রি, তাহলে কমন কোণ এটা, তাহলে এটা যদি আই হয় তাহলে এই কোণ আই হবে। এদিকে দেখো দুইটার মধ্যে থেকে যদি আমরা কাটা দিই, এই 1 আর 2 থেকে যদি নিই তাহলে কি হয়? 1 ও 2 থেকে যদি নিই, 2 থেকে আমরা পাই, 2 থেকে কি পাই ভাই? দেখো এখানে কমন কে বলো? এন এ বি, এটা কমন জিনিস, ঠিক আছে? তাহলে এটা 90 ডিগ্রি, এখানে দেখো তো ভাই এটা কাটা দিলাম, কিন্তু একটু দেখো দুইটার মধ্যে এটা কমন, বুঝতে পারছো? তাহলে এটা কি হবে ভাই? দেখো তো এপারেও দেখো তো, এটা সমান সমান 90 ডিগ্রি, এটা সমান সমান 90 ডিগ্রি, তাহলে এটার এটা কি সমান? আমরা লিখতে পারি না এই দুইটা সমান, যেহেতু দুইটার সমষ্টি 90 ডিগ্রি, তাহলে এই যে এই কমন কমন কাটে গেলে কি হয় বলো তো ভাই? ইএন ইকাল টু বিএসি, এই যে বিএসি, দেখো তো ভাই এই যে এখানে এটা হচ্ছে ইএন, আর এখানে দেখো তো ভাই এই যে আপাতন কোণ বিএসি, এই জন্য একে আই লিখেছি, এটা যেহেতু আই এটা হবে হচ্ছে আই, বুঝতে পারছো? এটা যেহেতু আই এটা হবে হচ্ছে আই, ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই যে দুইটা ত্রিভুজ আমি নিলাম, একটু দেখো তো, এটা যেহেতু প্রমাণ করলাম, এই একইভাবে প্রমাণ করা যায়, এটা যেহেতু আর, এটা যেহেতু আর, দেখো তো ভাই এটা হচ্ছে 90 ডিগ্রি, এই দুইটা মিলে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা মিলে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, আবার কি করতে পারি, এই দুইটা মিলে আবার 90 ডিগ্রি, তাই এটা যেহেতু আর, এই টোটালটাও হবে আর, ওই একইভাবে। এখন দুইটা ত্রিভুজ আমরা নিছি, এটিকে দেখো তো কোন কোন ত্রিভুজ নিছি। এখানে ত্রিভুজ নিছি হচ্ছে, একটু ভালো করে দেখো, এটা হচ্ছে বি এ সি, এর নাম দিলাম, এদিকে দেখো এই ত্রিভুজটা নিছি, এই যে ত্রিভুজ, এটা ত্রিভুজটা নিছি হচ্ছে বি এ সি ত্রিভুজ, বি এ সি। তাহলে এখন এর নাম দিলাম, এখানে দিলাম হচ্ছে বি, আর এখানে দিলাম হচ্ছে এ, আর এখানে দিলাম হচ্ছে সি। এই ত্রিভুজটা কোন ত্রিভুজ নিছি একটু দেখো, এই ত্রিভুজটা নিছি হচ্ছে এদিকে দেখো ডি সি আর এ, তাহলে এখানে কি দেব? এখানে দেব হচ্ছে ডি, এখানে দেব সি, আর এখানে দেব কি বলো তো ভাই? এ। এখন এই দুইটার মধ্যে দেখো তো ভাই এটা 90 ডিগ্রি, এই ত্রিভুজের এটা 90 ডিগ্রি, এই ত্রিভুজের এটা 90 ডিগ্রি, কেন? আপাতিত রশ্মি আর প্রতিফলিত রশ্মি, এই যে দেখো তরঙ্গ মুখ, এই যে লাল লাল দাগাইছে দুইটা, তরঙ্গ মুখ সবসময় 90 ডিগ্রি হয় তরঙ্গের সাথে, এই যে লাল দুইটা দাগাইছে এটা 90 ডিগ্রি হলো এই জন্য। এখন প্রশ্ন হচ্ছে, এই বিএসি এর নাম তো দিছিলাম আই, আপাতন কোণ আই, আর কার নাম দিছিলাম বলো তো? এই যেখানে আর, দেখো তো ডিসি এর নাম দিছিলাম হচ্ছে আর। এখন প্রশ্ন হচ্ছে দেখো তো ভাই, এই দুইটারই কমন বাহু কোনটা বলো তো? এটারও এসি, এটারও এসি, আচ্ছা ভালো কথা। এটা দেখো তো টি সময় পরে এটা আসছে ভিটি, এটা হয়েছে দেখো তো টি সময় পরে, এটা হয়েছে ভিটি মানে দূরত্ব ভিটি, আর এটা কি হয়েছে দেখো তো ভাই, এটাও টি সময় পরে এটা হয়েছে কি বলতো? বিটি। তো একটা ত্রিভুজের দেখো তো একটা কোণ এবং দুইটা বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজটা কি হয়? সর্বসম না? এই ত্রিভুজের দেখো এটা কমন বাহু, এটা কমন বাহু,
এই ত্রিভুজের এটা দেখো তো ভাই, এটা এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে ভিটি, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে ভিটি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। অথবা আমরা লিখতে পারি তাহলে ত্রিভুজ এ বি সি সার্বভৌম ত্রিভুজ হচ্ছে কে বলো তো ভাই? ডি এ সি। তাহলে এই ত্রিভুজের এই দেখো এ পরে হচ্ছে কার উপরে বলো তো ভাই? এ পরে হচ্ছে সি এর উপরে যায়, এবং ডি পরে কার উপরে যায় বলো তো ভাই? বি এর উপরে যায়, এবং এ পরে সি এর উপরে যায়। তাহলে কি হয় বলো তো? এখানে দেখো সি কোণটা আর কোণ, আর এটা হচ্ছে আই কোণ। তাহলে অথবা আমরা বলতে পারি আপাতন কোণ এবং প্রতিফলিত কোণ, রিফ্লেক্টেড কোণ হচ্ছে এদিকে দেখো তো ভাই সমান। বুঝতে পারছো? এটা 1 নম্বর ব্যাখ্যা হলো। কে বুঝতে পারেন এখন বলো? কোনো জায়গায় সমস্যা? মিম বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। ভাই একটু দেখো, জটিল হয়ে গেল। এই দুইটা আসছে তো লাল চিহ্ন, এখানে হচ্ছে এটা আপাতিত রশ্মি, আর এখানে দেখো রিফ্লেক্টেড, মানে মনে করো নিচে একটা মিরর, আয়না। এখান থেকে এই রশ্মি তাড়াতাড়ি পড়ে গেছে এদিকে, তো তাহলে চলে যাবে। আর এটা একটু আসছে যে বাঁকা ভাবে মারছে, এই জায়গায় আসছে, তার মানে এখান থেকে দূরত্ব এটা ভিটি হলে এখান থেকে দূরত্ব এটা ভিটি হবে। এটা যদি আই কোণ হয়, এই দুইটা মিলে 90 ডিগ্রি, আবার এই দুইটা মিলে 90 ডিগ্রি, কমন কোণ, তাহলে এটা আই হলে এটা আই। আবার এই দুইটা মিলে 90 ডিগ্রি, আবার এই দুইটা মিলে 90 ডিগ্রি, তাহলে এটা কমন কোণ, তাহলে এটা আর হলে এটা আর হবে। এই দুইটা ত্রিভুজ নিলাম, একটা এ বি সি আর একটা হলো ডি এ সি। এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখলাম এটা ত্রিভুজটা সর্বসম। তাহলে দেখো তো ভাই, এই কোণ পড়বে এই কোণের উপর, সি কোণ পড়বে এদিকে দেখো সি এ পড়বে এ এর উপর, আর এই সি পড়বে এ এর উপর। তাহলে আই ইকাল টু কত হবে বলো তো ভাই? আর। ঠিক আছে? তাহলে আমরা হাইগেন্সের তত্ত্ব অনুসারে আমরা একটা ব্যাখ্যা করলাম যে প্রতিফলিত দেখো তো কোনো জায়গায় যদি আলো প্রতিফলিত হয়, তার আপাতন কোণ আর প্রতিফলিত কোণ কি হবে? সমান হবে। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে আচ্ছা ঠিক আছে, এরপরে যাবো হচ্ছে প্রতিসরিত কোণ। এরপরে লেখো, নতুন পেজে গেলাম, হেডিং দিলাম, এবার লেখো প্রতিসরণের ব্যাখ্যা। ঠিক আছে? হাইগেন্সের তত্ত্ব অনুসারে এবারে হচ্ছে প্রতিফলন। প্রতিফলন তো দেখালাম, তাই না? এবারে প্রতিসরণ, প্রতিসরণের প্রমাণ। হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব অনুসারেই করতেছি প্রতিসরণের প্রমাণ। ঠিক আছে? তাহলে প্রতিসরণের প্রমাণ আমরা দেখলাম। এদিকে দেখো, প্রতিসরণ মানে হচ্ছে স্বচ্ছ কাচ নিতে হবে, আলো কিন্তু ভিতর দিয়ে পাস হয়ে চলে যাবে। এর আগে প্রতিফলন পড়লাম, ভিতরে যায়নি কিন্তু, ওটা ছিল মিরর। তাহলে এখন দেখো তো ভাই, এই যে একটা হলুদ নিলাম, এটা মনে করো কাঁচ, স্বচ্ছ কাঁচ। এখন কি করব? এখন এই জায়গায় অবিলম্ব নিলাম, মনে করো অবিলম্ব। ঠিক আছে? একটা অবিলম্ব নিলাম, এরকম এরকম নিলাম একটা অবিলম্ব। অবিলম্ব তো ভাই তলের সাথে সবসময় কি হয়? 90 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি করব? আমরা হচ্ছে দুইটা আলোক রশ্মি নিতে হবে। এই যে আলো আসলে এইভাবে মনে করো। ভাই এখন দেখো তো, তোমরা হাই স্কুলে মানে পড়িছো, এইদিকে দেখো আলোক রশ্মি আপাতন যে কোনো আপাতিত হবে, এরা যদি ভাই এটা পাতলা মাধ্যম হয়, উপরেরটা দিলাম হচ্ছে পাতলা মাধ্যম, পাতলা, আর এটা দিলাম হচ্ছে ঘন। ভাই পাতলা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে অবিলম্বের দিকে বেগে যায়। কোন দিকে বেগে যায়? এটা এইভাবে যাবে না, যাওয়ার কথা ছিল কিন্তু এইভাবে, এইভাবে, কিন্তু এটা কি হবে বলো তো ভাই? দেখো যাওয়ার কথা ছিল এইভাবে, কিন্তু এইভাবে না যায়, অবিলম্বের দিকে এইভাবে বেঁকে যাবে, অবিলম্বের দিকে চলে যাবে, কারণ এটা ঘন মাধ্যম। পাতলা থেকে ঘনের দিকে গেলে অবিলম্বের দিকে বেঁকে যায়। যাওয়ার কথা ছিল এই বরাবর, যাবে না, কিন্তু এইভাবে বেঁকে এইদিকে চলে আসবে। বুঝিছো? যেহেতু উপরের মাধ্যমটা পাতলা, নিচের মাধ্যমটা কি বলতো ভাই? ঘন। উপরেরটা মনে করো বাতাস, নিচেরটা মনে করো কাজ, সাপোজ ধরে নাও। এবং একসাথে দুইটা আলো মারছি আমি, মনে করো দুইটা আলো কি, এই যে উপরে আর একটা পাস করলাম এরকম, এই আলোটা মারলে এখানে দেখো দুইটা আলো হইলো। এরপরে এখানে কি করলাম? এই যে তরঙ্গ মুখ দেখালাম, এদিকে দেখো তো ভাই, এই যে বরাবর তরঙ্গ মুখ দেখালাম, লম্ব দেখালাম। ঠিক আছে? আচ্ছা, এবার এটা আমরা কাজ করি। এদিকে দেখো, এটা হচ্ছে দিলাম, এটা একটু মিশিয়ে দিই। আজ বুঝতে পারছি না, কলমে কেমন জানি কাজ করছে না। বুঝতে পারছো? লেখা কেমন হচ্ছে, চিত্র কেমন হচ্ছে। আচ্ছা, যাই হোক, এখানে দিলাম এটা হচ্ছে মনে করো অবিলম্ব, এটা এন, এটা দিলাম এন, এটা দিলাম এন প্রাইম। ঠিক আছে? এটা দিলাম আপাতন কোণ। দেখো তো ভাই, আপাতন কোণ,
আপাতন কোণ হচ্ছে আই দ্বারা প্রকাশ করা হয়। আর এটা কি বলতো ভাই, এটা কি প্রতিসরিত কোণ, মানে কাছের মধ্যে তো চলে গেছে ভিতরে। এখন প্রশ্ন হচ্ছে এইদিকে দেখো তো, এই জায়গায় যদি আমি আরেকটা করি, আপাতিত রশ্মি যদি দাগাই, আপাতিত রশ্মি সব সময় লম্ব হয়। এই যে তরঙ্গ মুখ যদি এখানে দাগায় এই বরাবর তো মাধ্যমে ঢুকে নি, এই বরাবর এই সমান হবে এরকম, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে এটা আপাতিত হওয়ার পর এরকম হলো কেন? ভাই আমরা যাচ্ছি পাতলা মাধ্যম থেকে ঘন মাধ্যমে, এটা যাওয়ার কথা ছিল এই বরাবর, কিন্তু এই অবিলম্বের দিকে বেঁকে যায়। এটা হচ্ছে 9-10 পড়া, এটা তোমাকে জানতে হবে, ঠিক আছে। এবং এইদিকে দেখো তো, তরঙ্গ মুখ সবসময় তরঙ্গের সাথে লম্বভাবে থাকে, সবসময় লম্বভাবে থাকে, লম্বভাবে। তাহলে এখন এটা হচ্ছে, আমি নাম দিলাম, এর নাম দিলাম এন, এই বিন্দুর নাম দিলাম এ, আর এটা দিলাম হচ্ছে এন প্রাইম, আর এটার নাম দিলাম হচ্ছে ডি। এই জায়গায় আসবে তরঙ্গ মুখ যদি দাগাই, এই জায়গায় দাগাইছিলাম, এটা ডি, আর এর নাম দিলাম হচ্ছে সি, ঠিক আছে। এটা হচ্ছে এই লালটা হচ্ছে আপাতিত, এইদিকে দেখো তো ভাই, আপাতিত তরঙ্গ, আপাতিত তরঙ্গ, ঠিক আছে। আর এই যে লালটা দেখতে পাচ্ছ, এই লালটা হচ্ছে প্রতিসরিত তরঙ্গ, প্রতিসরিত তরঙ্গ, ঠিক আছে। এখন দেখো তো ভাই, আলোর বেগ যদি ভি হয়, এই মিডিয়ামে আলোর বেগ ভি, এই যে উপরে পাতলা, এই মাধ্যম, এটা পাতলা মাধ্যম ভাই, এটা কিন্তু পাতলা মাধ্যম, আর এটা হচ্ছে ঘন মাধ্যম, ঠিক আছে, এটা ঘন। তো এই মাধ্যমে আলোর বেগ ধরলাম v1, এই মাধ্যমে, এই মাধ্যম চেঞ্জ হলে আলোর বেগ চেঞ্জ, কিন্তু বা এই মাধ্যমে সর্বোচ্চ, এই মাধ্যমে আলোর বেগ নাম দিলাম হচ্ছে v1, আর এই মাধ্যমে আলোর বেগ নাম দিলাম হচ্ছে v2, আলোর বেগ, কেন এটা ঘন মাধ্যম, এই মাধ্যমে আলোর বেগের নাম দিলাম হচ্ছে v2, আলো v2 বেগে চলে। এখন প্রশ্ন হচ্ছে এটা আপাতত রশ্মি, দেখো তো ভাই এটা তো 90 ডিগ্রি, এই যে এটা আর এটা মিলে 90 ডিগ্রি, এটা আর এটা মিলে 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে? এই দুটা মিলে যদি 90 ডিগ্রি হয়, এটা যদি আই হয়, এটা কি হবে? 90 মাইনাস কত হবে? আই, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে এইদিকে দেখো তো ভাই, এটা যেহেতু ওই লম্ব, এটা তলের সাথে লম্ব, এই দুটা মিলে আবার 90 ডিগ্রি, তাহলে এই দুটা মিলে 90 ডিগ্রি, এই দুটা মিলে আবার 90 ডিগ্রি, আবার দেখাচ্ছি ভাই, এইদিকে দেখো, এই দুটা মিলে 90 ডিগ্রি, আবার এই দুটা মিলে 90 ডিগ্রি, বুঝতে পারছো? এই দুটা মিলে 90 ডিগ্রি, এই দুটা মিলে 90 ডিগ্রি, তাহলে এটা তো কমন কোণ, তাহলে এটাও আই হবে। ওটা যেহেতু আই হয়েছে, এটাও তাহলে কি হবে বলো তো ভাই? এটাও হবে কত? আই, বুঝতে পারছি? তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা যদি আর হয় ভাই, এটা যদি আর হয়, এই দুটা মিলে 90 ডিগ্রি না, আবার দেখো তো ভাই, এই দুটা মিলে 90 ডিগ্রি, তাহলে এটা আর হলে এটা কত হবে বলো তো ভাই? 90 মাইনাস আর, এটা হবে তাহলে কত? এই কোণটা হবে 90 মাইনাস আর। আচ্ছা, এটা তো লম্ব, এই যে সব সময় এই তরঙ্গ হবে, এদিকে দেখো তো ভাই, এটা দেখো তো ভাই প্রতিসরিত তরঙ্গ, তাই না? প্রতিসরণ, এটা তরঙ্গ মুখ সব সময় হবে তরঙ্গের সাথে লম্ব হয়। তাহলে এখন দেখো তো, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 90 মাইনাস আর, তাহলে এটা অবশ্যই আর হতে হবে, কারণ যোগ করে আবার দেখো, বুঝতে পারছো? তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 90 ডিগ্রি, একটু ভালো করে দেখো। আর এই রশ্মি চলে যাবে এইভাবে, দুটো সমান্তরালে আসবে, এই রশ্মি এইভাবে যাবে, এটা দেখানো হয়নি, ঠিক আছে, যেহেতু এর মধ্যে পাশে আসা লাগবে, তো এইভাবে সমান্তরাল হবে। এখন প্রশ্ন হচ্ছে এটা 90 মাইনাস আর, এটা তো 90, তাহলে এটা হচ্ছে আর হবে। এখন আমরা যদি এখন ক্যালকুলেশন করি, এটিকে দেখো একটু, ক্যালকুলেশনের দিকে যদি যাই, একটা দুইটা ত্রিভুজ দেখাবো, এটা উপরের ত্রিভুজ আর এটা নিচের ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে কি ঘটে একটু দেখি। তাহলে আমরা দেখানো শুরু করলাম, এটা মনে করো দিলাম আর কি, আচ্ছা, আর একটা দিলাম এইভাবে, তাহলে এর নাম দিলাম হচ্ছে, এদিকে দেখো, এর নাম তোমাদের উপরে আরো নাম ছাড়া পড়ছে, একটু দিই,
এর নাম দিলাম, এই পয়েন্টের নাম দিলাম এ, এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে বি, এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে ডি, এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে সি। তাহলে এই ত্রিভুজ কোন ত্রিভুজ নিলাম একটু যদি দেখা, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে ডি, এই ত্রিভুজ নিলাম ডি। ঠিক আছে, এই যে উপরের ত্রিভুজ নিলাম, এবার এটা পরের ত্রিভুজ নিচ্ছি, এদিকে দেখো তো, এটা সি, আর এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে ডি। এখন প্রশ্ন হচ্ছে কোনটা কোনটা 90 ডিগ্রি, এই যে বিকোণ 90 ডিগ্রি। বিকোণ কেন 90 ডিগ্রি, এই যে তোমাদের দেখাচ্ছি, এটা 90 ডিগ্রি, ওটা সরল কোণ, এটাও 90 ডিগ্রি হবে। এবং এই কোণ তো সি কোণ তো 90 ডিগ্রি, যে কিছুক্ষণ দেখা নাই আছে, এদিকে দেখো তরঙ্গমুখের সাথে তরঙ্গ 90 ডিগ্রি কোণ তৈরি করে। এখন প্রশ্ন হচ্ছে এই যে আই কোণটা ছিল, এইদিকে দেখো তো ভাই, এই কোণটা ছিল আপাতন কোণ, এই যে আপাতন কোণ। আর এই কোণটা ছিল দেখো তো ভাই, এই যে ডি কোণ, এই যে ডি কোণ, ডি কোণটা ছিল কি বলতো ভাই, প্রতিসরিত কোণ আর। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে ভাই উপরেরটাতে আলোর বেগ হচ্ছে v1, টি সময় পরে এটা কাহিনী ঘটেছে, এটা যখন এখানে আপাতিত হয় এই টাইম টি ইকাল টু 0, আর এটা যখন আসে এই জায়গায় যখন আসে এই টাইমটা হচ্ছে টি ইকাল টু টি, টি ইকাল টু টি। ঠিক আছে, তাহলে টি সময় পরে, তাহলে উপরের মাধ্যমে আলোর বেগ ছিল v1, তাহলে এই সরণটা কত হবে, এতটুকু বিডির সরণ হচ্ছে এটা v1t। আর নিচের আলোর বেগ, নিচের মাধ্যমে আলোর বেগ ছিল কত ভাই বলো তো, নিচের মাধ্যমে আলোর বেগ ছিল v2। তাহলে এই যে এ যতক্ষণে এখানে আসবে ততক্ষণে এইখানে সি বিন্দুতে চলে গেছে, তাহলে এই যে এসি এর দূরত্ব কত হবে বলো তো ভাই, এসি এর দূরত্ব হবে v2t। তাহলে এখন আমরা লিখতে পারি, এদিকে দেখো তো, বিডি ইকাল টু হবে v1t, আর এখানে দেখো তো ভাই এসির দূরত্ব হবে কি বলতো ভাই, v2t। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা ত্রিভুজের এদিকে দেখো তো ভাই, আমরা এই দুইটা ত্রিভুজের যেটা করব, এই সাইন যদি আই নিই, এখানে কি হবে তোমরা তো ইয়াতে জানো ত্রিকোণমিতি, সাইন আই নিলাম, সাইন আই নিলে ইকাল টু কি হবে ভাই, এইটা যদি কোণ হয় এই কোণের বিপরীত বাহু হবে লম্ব, আর 90 ডিগ্রির বিপরীত বাহু হবে অতিভুজ। তাহলে সাইন আই মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, মানে উপরে যাবে v1t, আর অতিভুজ এখানে থাকবে এদিকে দেখো তো ভাই এডি। এবারে যদি প্রতিফলিত এই কোণটা আর নি, সাইন আর নি, সাইন আর নিলে কি হবে, এটা আর নিলে এই আর এর বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে এখানে হবে, আর এই 90 ডিগ্রির বিপরীত বাহু অতিভুজ, তাহলে কি হবে এটা v2t ডিভাইডেড বাই কত বলো তো ভাই, এডি। ঠিক আছে, এখন দুইটার আমরা অনুপাত করলাম, দুইটার অনুপাত করলে কি হয় একটু দেখো, দুইটার অনুপাত করলে অতএব সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ইকাল টু হবে v1 ডিভাইডেড বাই কি বলতো v2। কাটাকাটি হলো, এদিকে দেখো ভাই এডি এডি কাটলো, এটা চলে যাবে, দেখো এটা দ্বারা ভাগ দিলে এটা চলে যাবে উপরে, এটা আসবে নিচে, টিটি কাটে এটা থাকে, ইকাল টু কনস্ট্যান্ট। এটা কেন কনস্ট্যান্ট ভাই বলো তো, প্রথম মাধ্যমের বেগ, মাধ্যম সেম তো বেগ সেম, পরের মাধ্যমের বেগ এইগুলা জানা জিনিস, এটাই হচ্ছে কিন্তু স্নেলের সূত্র বলা হয় একে, স্নেলের সূত্র। ঠিক আছে, স্নেলের সূত্রও বলা হয়। এই যে যেমন তাহলে কি তরঙ্গ তত্ত্ব অনুসারে আমরা প্রমাণ করলাম যে দেখো এই সূত্র মেনে চলে, কি সূত্র মেনে চলে, প্রতিসরণের সূত্র মেনে চলে। তাহলে এখন আমি এখানে আরেকটা অঙ্ক করাবো, দেখো তো, এটা যেহেতু এর আগের অধ্যায়ের ডিটেল ছিল, তোমাদের এই অধ্যায় সিলেবাসে নাই, তাই কিছু একটু ধারণা দিই। সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, উপরে পালাম, এদিকে দেখো তো ভাই প্রথম মাধ্যমের বেগ পরের মাধ্যমের বেগ, এখানে পাবো হচ্ছে দেখো তো ভাই μ2 ডিভাইডেড বাই μ1। প্রথমের মাধ্যমের দেখো দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা এভাবে লেখা যায় বলো তো ভাই 1 μ2, প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এখন এটা কনফিউজ বাদলে তোমাদের একটু সূত্র দেখায়, দেখো হাই স্কুলে মনে হয় ছিল কিনা জানি না। এখন এটা দেখো এ মিউ বি, এটা ইকাল টু লেখা যায় এইভাবে ভিএ ডিভাইডেড বাই হচ্ছে ভিবি। কিভাবে লিখলাম এদিকে দেখো, এ এর মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে, দেখো এ মাধ্যমে আলোর বেগ, এটা দেখো উপরে গেছে কিন্তু, এ মাধ্যমে আলোর বেগ, আর এটা হচ্ছে কি ভাই বলতো বি মাধ্যমে আলোর বেগ। কিন্তু প্রতিসরাঙ্কের বেলায় দেখো তো ভাই শূন্য মাধ্যমের সাপেক্ষে এই মিউ বি হবে উপরে, আর এই যে মিউ এই হবে হচ্ছে নিচে, বায়ু মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, বায়ু মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক। বুঝতে পারছো? তাই আমরা এই যেভাবে লিখলাম সাইন আই সাইন আর,
তখন এটা v1 উপরে লিখছে, v2 উপরে লিখছে, কিন্তু এখানে দেখো তো ভাই এটা μ2 আর এটা μ1, এটা সবগুলো হয় বায়ু মাধ্যমের সাপেক্ষে। ঠিক আছে, তাই তোমাদের লেখা দিলাম একটু, বুঝতে পারছো? এবং আরও তোমাদের প্রতিসরাঙ্কের একটু যদি সূত্র দেখাই, দেখো এগুলা কিন্তু তোমাদের নাই, তারপরেও দেখাচ্ছি। এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু সি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক, সবগুলা গুণ করলে দেখো এ হয়। এ দেখো এ থেকে বিতে, বি থেকে এতে, আবার সি থেকে এতে আসছি, প্রথমে চলে আসছি, প্রথমে যেটা শুরু করছিলাম সেখানে আসছি। এখন যদি মাঝেরটা রাখি ভাই, বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হবে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 ভাগ হয়ে যাবে না? এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং সি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, এবার কি করব, এইদিকে দেখো ভাই, নিচে রাখলাম এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, আর উপরে এটা নিয়ে চলে গেলাম। দেখো উপরে যখন নেওয়া যাবে একটা জিনিস মনে রাখবা ভাই, একটু ভালো করে দেখো, একে উপরে নিয়ে গেছি, কাকে উপরে নিয়ে গেছে? যে লাল চিহ্ন দিই, একে যখন উপরে নেওয়া যাবে এটা উল্টা যায়, উল্টা গেলে দেখো তো এরকম হয়, নিচেরটা উপরে গেলে এই এ আসবে সি এর জায়গায়, সি আসবে হচ্ছে এ এর জায়গায়, এরকম হয় সূত্র। ঠিক আছে, তাহলে আমরা কি পাইলাম সূত্র? এদিকে দেখো তো ভাই, দুইটাই সি এ লিখছেন যে, কোনটা এ? ওই যে ও এটা লাল সি হবে, চিহ্ন এটা সি, এরকম। এটা সি হবে প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তাহলে এদিকে দেখো তো ভাই, বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে এই সূত্র লেখার জন্য। এদিকে দেখো তো বায়ুর সাপেক্ষে কার প্রতিসরাঙ্ক? সি এর। এবার বায়ুর সাপেক্ষে কার প্রতিসরাঙ্ক? বি এর। মনে থাকবে? বা এই বায়ুর সাপেক্ষে হলে এটা লেখা হয় না, এমনি হাইট করা থাকে, এই জন্য লেখা হয় এভাবে মিউ সি ডিভাইডেড বাই মিউ বি। তাহলে আমরা সূত্র কি পাইলাম? একবারে যদি লিখি দেখো তো, বি মাধ্যমের সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে বায়ুর সাপেক্ষে সি মাধ্যমের প্রতিসরাঙ্ক, আর বায়ুর সাপেক্ষে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক বলো তো ভাই? বি এর। কিন্তু যদি বেগ হয় তাহলে কি হবে বলো তো ভাই? বি মাধ্যমের বেগ ডিভাইডেড বাই, এটা কিন্তু উল্টা, সি মাধ্যমের বেগ, এটাই হচ্ছে মেন সূত্র। বুঝতে পারছো? এই জায়গায় যদি কনফিউজ থাকে, এই যে এই জায়গায় কনফিউজ থাকলে তোমাদের সূত্র বলে দিচ্ছি, যে এরকম যদি হয় একটু দেখো, এই মানে সূত্রটা একটু, এই যে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, যে কথা 1 ডিভাইডেড বাই যদি করো, তাহলে যে বি মাধ্যমের সাপেক্ষে কি বলো তো ভাই? এ মাধ্যমের প্রতিসরাঙ্ক, একই কথা, উল্টা যাবে, উল্টা যাবে। বুঝতে পারছো? তাহলে এখন জি। একটা অঙ্ক করাই, দেখো নতুন পেজে যাই, অঙ্ক দিলাম। অঙ্কটা হচ্ছে এরকম, কোশ্চেন 1 লেখো, পানি ও হীরকের প্রতিসরাঙ্ক, পানি ও হীরকের প্রতিসরাঙ্ক যথাক্রমে পানি ও হীরকের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.33 এবং 2.4 হলে হীরকে আলোর বেগ নির্ণয় করো। হীরকে আলোর বেগ নির্ণয় করো, যেখানে পানিতে আলোর বেগ বলে দেওয়া আছে, পানিতে আলোর বেগ 2.24 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, অঙ্ক ওঠাও, সলিউশন করব। অঙ্ক ওঠানো হলে বলো, হ্যাঁ? এই অঙ্ক ওঠানো হলে বলো, অঙ্ক ওঠানো হয়েছে? তাহলে আমরা জানি, এদিকে দেখো তো সূত্র, পানির সাপেক্ষে কার বেগ? ডায়মন্ডের। ঠিক আছে, বা প্রতিসরাঙ্ক, এদিকে দেখো তো, পানির সাপেক্ষে ডায়মন্ডের প্রতিসরাঙ্ক হবে কোন মাধ্যমের বেগ বলো তো ভাই?
পানির মাধ্যমের বেগ ডিভাইডেড বাই কিসের, ডায়মন্ডের। যদি প্রতিসরাঙ্কের সূত্র লিখতাম বায়ু মাধ্যমের সাপেক্ষে, কিন্তু এটা আবার উল্টা হতো, বায়ু মাধ্যমের সাপেক্ষে ডায়মন্ড হতো আর বায়ু মাধ্যমের সাপেক্ষে কি হতো, পানির। এখন আমাদের ওটা দরকার নাই, আমাদের ভি নেওয়া যেহেতু কাজ করবো, আমাদের চাইছে কোথায় বলো তো ভাই, ডায়মন্ডের মধ্যে বেগ কত হবে। তাহলে এটা চলে যাবে এখানে, এটা আসবে এখানে। তাহলে ভি ডায়মন্ড ইকাল টু কি হবে, ভি ওয়াটার, পানির মধ্যে বেগ, পানির সাপেক্ষে ডায়মন্ডের প্রতিসরাঙ্ক। ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, এইদিকে দেখো, তুমি নিচেরটা কিন্তু জানো না, তুমি পানির কিন্তু বেগ জানো যে হ্যাঁ পানিতে আলোর বেগ কত, সেটা বলে দেওয়া আছে। এইদিকে দেখো কি বলা আছে, 2.24 ইন্টু 10⁸। ঠিক আছে। কিন্তু ভাই একটা জিনিস দেখছো, তুমি কিন্তু জানো না, এইদিকে দেখো তো, পানির সাপেক্ষে কি বলো তো ভাই, ডায়মন্ডের প্রতিসরাঙ্ক কত জানো না, কিন্তু বায়ুর সাপেক্ষে বলা আছে। এদিকে দেখো তো, প্রতিসরাঙ্ক বলা আছে 1.33, এটা পানির, বায়ুর সাপেক্ষে পানির, আর 2.4 এটা হচ্ছে বায়ুর সাপেক্ষে হিরোকের। তাহলে কিভাবে বের করবো এটা দেখো, এই যে লাস্টের সূত্র দ্বারা বের করবো। তাহলে ওমেগা, ওমেগা বলতেছি ওয়াটার থেকে ডায়মন্ডে হবে হচ্ছে মিউ ডি ডিভাইডেড বাই মিউ ডাব্লু। তাহলে মিউ ডি হচ্ছে ডায়মন্ডে কত আছে বলো তো, 2.4, আর এটা আছে 1.33। এই ক্যালকুলেশন করলে এটা দাঁড়ায় হচ্ছে 1.805। তাহলে এই যে এখানে বসালাম 1.805, এটা বসালে আমাদের হয় হচ্ছে ডায়মন্ডের মধ্যে আলোর বেগ 1.26 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? এটা কি বুঝলা? কেউ নাই নাকি লাইনে? এই বুঝতে পারছো?